হ্যালো এভরিওয়ান, আপনারা শুনছেন রইল প্রেমের নিমন্ত্রণ। লেখিকা ইউসুরা রিমু। পর্ব 23। এই গল্পের পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। শুধু একটা শব্দ, কিন্তু সেও জানে শব্দটার ভিতরে এক অদ্ভুত নিশ্চয়তা ছিল। মনে হচ্ছিল বেলাকে কিছুই ব্যাখ্যা করতে হবে না। সে চুপ করে গেল। বাতাস আবারও এসে হিজাবের পাশটা উড়িয়ে দিল। বারবার কাপড়টা মুখের সামনে চলে আসছে। এক হাতে সেটা সামলাতে গিয়ে আবারও ভারসাম্য নষ্ট হয়ে গেল তার। সাগর ধীরে বলল, এক হাতে হিজাব সামলাবি না নিজেকে? বেলা বিরক্ত হয়ে বলল, দুটোই পারি। সবসময়? হ্যাঁ। মিথ্যা বলছিস। বেলা এবার ভুরু কুঁচকে বলল, কেন? কারণ এখনো নিজেকে সামলাতে পারিস না। কথাটা শুনে বেলার গাল আবারও লাল হয়ে উঠল। সে বুঝতে পারছে না লোকটি কি সত্যিই তাকে শুধু বাইকে বসার কথা বলেছে, নাকি অন্য কিছু বোঝাতে চাইছে। সে আর কথা বাড়ালো না। কিছু দূর এগোনোর পরই রাস্তার পাশে লাল কৃষ্ণচূড়ার শাড়ি শুরু হলো। তার ফাঁক দিয়ে এসে পড়ে থাকা বিকালের আলো কখনো সায়রের কাঁধে, কখনো বেলার মুখে পড়ছে। বেলা আস্তে আস্তে চোখ বন্ধ করলো। এক মুহূর্তের জন্য সায়রের সাথে মিশে থাকা সেই পরিচিত পারফিউমের গন্ধটা আবারও তার চারপাশে জড়িয়ে পড়েছে। অদ্ভুত ব্যাপার, এই গন্ধটার সাথে এখন যেন নিরাপত্তার একটা অনুভূতি জড়িয়ে আছে। মনে হচ্ছে এই মানুষটার পাশে থাকলে কোনো অজানা ভয় তাকে ছুঁতে পারবে না। হঠাৎ সায়রের কণ্ঠ ভেসে এলো, এবার তো ধরে বসেছিস। বেলা চোখ খুলে মৃদু গলায় বলল, রাস্তা খারাপ। সায়র খুব আস্তে মৃদু হেসে বলল, শুধু রাস্তা। বেলা আর উত্তর দিল না। মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে জানতো যদি সায়র এখন রিয়ার ভিউ মিরারে একবার তাকায় তাহলে তার লুকানো সমস্ত ধরা পড়ে যাবে। তাই সে আস্তে করে মুখটা একটু নিচু করে ফেললো। ঠিক তখনই মার্কেটের সামনে এসে রাস্তায় থামলেন মমতাজ বেগম। বাড়ির কিছু দরকারি জিনিস কেনার জন্য তিনি বের হয়েছিলেন। হঠাৎ রাস্তায় চলন্ত এক বাইকের দিকে চোখ পড়তেই তার পা থেমে গেল। সায়র! কিন্তু পরের মুহূর্তেই তার চোখ গিয়ে থামলো পাশে দাঁড়িয়ে থাকা বেলার ওপর। একসঙ্গে তার ভুরু ধীরে ধীরে কুঁচকে উঠল। মুহূর্তেই মুখের কোমলতা মিলিয়ে গিয়ে মুখে ভর করলো এক কঠিন অভিব্যক্তি। ঠোঁট শক্ত হয়ে এলো, চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। দূর থেকেই তিনি কয়েক সেকেন্ড নিঃশব্দে ওদের দিকে তাকিয়ে রইলেন। মমতাজ বেগমের বুকের ভিতরে ধীরে ধীরে এক অস্বস্তির কাঁটা বিঁধতে লাগলো। তার দৃষ্টি ক্রমেই কঠিন হয়ে উঠল। দূর থেকে সায়র আর বেলার দিকে কয়েক মুহূর্তে স্থির দৃষ্টিতে তাকিয়ে মনে মনে দৃঢ় স্বরে বললেন, না, এটা কখনোই হতে দেওয়া যাবে না। এই মেয়েটা সায়রের জীবনে নিজের জন্য কোনো জায়গা করে নেবে। আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না। যত বাধাই দিতে হোক আমি দেব। প্রয়োজন হলে আমি নিজেই ওদের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াবো। বাইকটা ধীরে ধীরে বাড়ির গেট পেরিয়ে ভিতরে ঢুকলো। বিকেলের শেষ আলো তখন বাগান জুড়ে ছড়িয়ে আছে। বাতাসে শিউলি ফুলের হালকা ঘ্রাণ। বেলা তাড়াতাড়ি বাইক থেকে নেমে পড়লো। যেন আর এক মুহূর্ত সেইখানে দাঁড়িয়ে থাকলে তার বুকের ভিতরে অস্থিরতার শব্দ কেউ শুনে ফেলবে। একটা কাঁধে তুলে একবারও সায়রের দিকে তাকালো না। না তাকিয়ে দ্রুত ভিতরের দিকে হাঁটতে শুরু করলো। ঠিক তখনই সায়রের শান্ত গলা ভেসে এলো, এত তাড়া কিসের? বেলা থামলো, কিন্তু পিছন ফিরল না। কিছু না হলে পালিয়ে যাচ্ছিস কেন? বেলা এবার আস্তে করে ঘুরে তাকালো। মুখটা আগের মতোই গম্ভীর করে বলে, আমি পালাচ্ছি না। সায়র বাইকের চাবিটা হাতে ঘুরাতে ঘুরাতে কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইলো। তারপর খুব স্বাভাবিক গলায় বলল, আচ্ছা, ধীরে ধীরে যাস। বেলা কোনো উত্তর দিল না, শুধু ভুরু কুঁচকে আবারও হাঁটতে শুরু করলো। বারান্দায় পা রাখতে নাজনীন সুলতানা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শুধালেন, এসেছিস? এত দেরি হলো কেন? বেলা দ্রুত জবাব দিল, কলেজ থেকে বের হতে একটু দেরি হয়ে গেছিল আম্মু। ঠিক তখনই সায়রও ভেতরে ঢুকলো। নাজনীন সুলতানা দুইজনের দিকে তাকিয়ে হেসে বললেন, ভালোই হয়েছে দুইজন একসঙ্গে ফিরেছিস। আজকাল রাস্তাঘাটের যা অবস্থা, একা না ফেরাই ভালো। বেলা স্বস্তিতে চোখ নামিয়ে নিল। সায়র শুধু হু বলে নিজের রুমের দিকে চলে গেল। দূরের করিডোরে দাঁড়িয়ে সবকিছু নীরবে দেখছিলেন মমতাজ বেগম। সে সায়রদের আগেই বাসায় এসে পৌঁছেছে। মুখে কোনো কথা নেই, কিন্তু চোখের দৃষ্টি আগের চেয়েও বেশি কঠিন। বেলা মাথা নিচু করে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। অন্যদিকে সায়র নিজের রুমে শার্ট পাল্টাতে পাল্টাতে নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক হালকা হাসি ফুটে উঠল। আজ বেলার সাথে সকল মুহূর্ত মনে পড়তে, বিশেষ করে বাইকের পুরো পথটা মনে পড়তে অদ্ভুত ভালো লাগা বয়ে গেল পুরো মন জুড়ে। তার অজান্তে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মমতাজ বেগম ছেলের হাবভাব দেখে তার চোখ মুখ কঠিন হয়ে উঠল। তিনি দরজার ফাঁক দিয়ে ছেলের মুখের সেই চাপা হাসি স্পষ্ট দেখলেন। এক মুহূর্তের জন্য তার বুকটা ধক করে উঠল। সায়রকে তিনি খুব ভালো করেই
চেনেন, এই ছেলেটা অকারণে হাসে না, বিশেষ করে কোনো মেয়েকে নিয়ে তো নয়। তার মুখের কঠোরতা আরো দৃঢ় হয়ে উঠল। মনে মনে তিনি ধীরে ধীরে উচ্চারণ করলেন, না আর দেরি করা যাবে না, এর আগেই আমাকে কিছু করতে হবে। রাতের খাবার শেষ হতেই বাড়িটা আরো ধীরে ধীরে শান্ত হয়ে এলো। সারাদিনের ব্যস্ততার পর যে যার মতন নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। নাজনীন সুলতানা রান্নাঘর গুছিয়ে নিচ্ছেন, বিহান সোফার ওপর আধশোয়া হয়ে ফোনে ভিডিও দেখছে, আর বেলা করিডোরে দাঁড়িয়ে আছে, তার মনে অদ্ভুতভাবে স্থির। বিকেলে বাইকে ফেরার পুরো ঘটনাটা বারবার মনে পড়ছে। যতই নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে এইসবের কোনো অর্থ নেই, ততই যেন সেই ছোট ছোট মুহূর্তগুলো স্পষ্ট হয়ে উঠছে। ঠিক তখনই পিছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, এত রাতে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু না, সায়র বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। সবসময় কিছু না করিস কেন? কারণ জিজ্ঞেস করে খুশি বেশি, তাই। বেলা কোনো উত্তর দিল না। সায়র মগে চুমুক দিয়ে বলল, আজকে কিন্তু পুরো রাস্তা একটা কথাও বলিসনি। খুব শান্তি পেয়েছেন নিশ্চয়? না। বেলা অবাক হয়ে তাকালো। সায়র খুব স্বাভাবিক কণ্ঠে বলল, তুই চুপচাপ থাকলে বাড়িটাও কেমন চুপচাপ লাগে। বেশি কথা না বললে মনে হয় তুই ডিপ্রেশনে আছিস। কথাটা শুনে বেলার বুকের ভিতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠলো। সে তাড়াতাড়ি অন্যদিকে তাকিয়ে বলল, আপনি না মাঝে মাঝে খুব আজব কথা বলেন। আমি কার জন্য বা কিসের জন্য ডিপ্রেশনে থাকবো? উল্টো ডিপ্রেশন আমাকে নিয়ে ভাবে। সায়র হেসে ফেললো, তা ঠিক, তুই হাসলে বাড়িটা অন্যরকম আলোকসজ্জায় ভরা লাগে, আর তুই চুপ থাকলে অদ্ভুত এক শূন্য শূন্য লাগলে। বেলা কিছু বলতে গিয়েও পারলো না। সায়র ইদানিং তাকে নিয়ে বড্ড বেশি ভাবে। বেলার আর সেখানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না। সে আর কোনো কথা না বলে খুব আস্তে বলল, আমি রুমে যাচ্ছি। সায়র শুধু মাথা নাড়িয়ে বলে, আচ্ছা, বেশি রাত জাগিস না। বেলা কোনো উত্তর দিল না, শুধু খুব ধীর পা বাড়িয়ে নিজের ঘরের দিকে চলে গোলো রুমের দরজা ভিতর থেকে বন্ধ করতে এক দীর্ঘ নিঃশ্বাস ফেললো। পিঠটা দরজার সঙ্গে ঠেকিয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। জানালা দিয়ে চাঁদের স্নান আলো বিছানার ওপর এসে পড়ছে, হালকা বাতাসে পর্দাগুলো তুলছে। বেলা ধীরে ধীরে বিছানায় গিয়ে বসলো। আজ সারাদিনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা একে একে যেন চোখের সামনে ভেসে উঠতে লাগলো। সবকিছু যেন স্বপ্নের মতো লাগে। যে শহরের বাইরে উঠে কলেজে যাওয়া তার স্বপ্ন ছিল, আজ যেন সেই স্বপ্ন খুব সহজেই পূর্ণতা পেল। 8:45। ডাইনিং টেবিলে তখন প্রতিদিনের চিরচেনা ব্যস্ততা, আর রান্নাঘর থেকে ভেসে আসছে গরম গরম পরোটার ঘ্রাণ। নাজনীন সুলতানা একের পর এক প্লেটে খাবার তুলে দিচ্ছে। বিহান আধো ঘুম চোখে বসে হাই তুলতে তুলতে চায়ে চুমুক দিচ্ছে। সারোয়ার খান আর বাসর খান খবরের কাগজ পাশে রেখে নাস্তা শুরু করলেন। পুরো ঘর জুড়ে একেবারে স্বাভাবিক প্রচলিত ঘরোয়া পরিবেশ, কিন্তু সব স্বাভাবিকতার মাঝেও একজনের মনে এক অদ্ভুত নিস্তব্ধতা। বেলা আজও সবার শেষে এসে ধীরে ধীরে চেয়ার টেনে বসলো। মুখে কোনো কথা নেই, চোখ দুটো নিচু, যেন আশেপাশে কোথায় কি হচ্ছে, কারা কি বলছে এইসবের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সে শুধু প্লেটে একটা পরোটা আর সামান্য সবজি তুলে নিল, ছোট ছোট টুকরো করে ছিঁড়ছে। কিছুক্ষণ পর সায়রও এসে চেয়ার টেনে বসলো। বসার আগে খুব স্বাভাবিকভাবেই একবার চোখ গেল বেলার দিকে। গত কয়েকদিনে মেয়েটার আচরণে যে অদ্ভুত পরিবর্তন এসেছে, যেটা তার চোখ এড়ায়নি। আজও একই রকম নিশ্চুপ, একই রকম গুটিয়ে থাকা। বেলা সেই দৃষ্টি টের পেলেও একবারও মুখ তুলে তাকালো না। সায়র খুব ধীর নিঃশ্বাস ফেললো, কিছু বলতে গিয়েও বলল না, নীরবে নিজের প্লেটের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই মুমতাজ বেগম খুব স্বাভাবিক গলায় বললেন, কালকে মার্কেটে রূপসার মায়ের সঙ্গে বেশ অনেকক্ষণ কথা হলো। সারোয়ার খান মুখ তুলে তাকালেন, তাই নাকি? কেমন আছেন উনি? ভালো আছেন, তবে রূপসা একটা কথা বলছিল। রূপসাকে তো তোমরা সবাই চেনো, রূপে গুণে ব্যবহার আচরণে সত্যি অনন্যা মেয়েটা। নাজনীন সুলতানা হালকা হেসে বললেন, সেটা ঠিক, মেয়েটা খুব ভদ্র, মার্জিত, শিক্ষিত, বড়দের সম্মান করতে জানে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। মুমতাজ বেগম মাথা নাড়লেন, আজকাল এরকম মেয়ে খুব একটা দেখা যায় না। বেলা খুব ধীরে পরোটার একটা ছোট টুকরো ছিল। হাতটা বাইরে থেকে স্বাভাবিকই লাগছে, কিন্তু তার বুকের ভিতরটা হঠাৎ করেই যেন অকারণে ভারী হয়ে উঠল। কেন জানি কথাগুলো শুনতে ভালো লাগছে না, অথচ এমন তো হওয়ার কথা না। সে নিজেকেও বোঝানোর চেষ্টা করলো, এসব নিয়ে আমার ভাবার কি আছে, কিন্তু নিজের মনই তার যেন কথা শুনল না। রূপসাকে নিয়ে কোনো কথা তার সহ্য হয় না। মুমতাজ বেগম এবার চায়ের কাপে আর এক চুমুক দিয়ে বললেন,
আসলে আমি একটা কথা ভাবছিলাম, রুম্পাও একই কথা বলছিল। বিহান আগ্রহ নিয়ে তাকালো। কি কথা? মমতাজ বেগম এবার সোজা সায়রের দিকে তাকালেন। সায়রের বয়স তো কম হলো না, আমার মনে হয় রূপসার মতন মেয়ে এই বাড়ির বউ হলে খুব ভালো মানাবে। সত্যি বলতে কি, রূপসার মতন মেয়ে এই বাড়িরই বউ হওয়ার যোগ্য। আর সায়র আর রূপসাও দুজন দুজনকে বহু বছর ধরে চেনে। কথাটা বলেই তিনি খুব স্বাভাবিকভাবে আবার পরোটা চিপতে লাগলেন। সেই একটি শব্দ পুরো ডাইনিং রুমকে এক মুহূর্তে স্তব্ধ করে দিল। বেলার হাতে ধরা চামচটা মাঝপথেই থেমে গেল। চোখের পাতা খুব আস্তে কেঁপে উঠল। কেউ বুঝলো না, কেউ দেখলো না যে তার বুকের ভিতরটা মুহূর্তেই ফাঁকা হয়ে গেল। মনে হলো কেউ অদৃশ্যভাবে এসে বুকের ঠিক মাঝখানে একটা ভারী পাথর চাপিয়ে দিয়েছে। সে মাথা আরো নিচু করে ফেললো। চোখের সামনের প্লেটটা ঝাপসা হয়ে আসছে। কেন কেন এমন হচ্ছে? সে কি কাঁদতে চাইছে? না, তার কাঁদার কোনো অধিকার নেই। নিজেকেই মনে মনে ধমক দিল। তুই এমন কেন অনুভব করছিস? তোর কষ্ট পাওয়ার কি আছে? ঠিকই তো বলেছে, রূপসাই তো সায়রের জীবনসঙ্গী হিসেবে যোগ্য। তুই তো একটা বাচাল অসভ্য মেয়ে। সায়র ভাই তো তোকে এগুলোই বলে। তোর মতন মেয়েকে সায়র ভাই কেন বিয়ে করবে? নিছক স্বপ্ন বুনিস অন্তরে। এবার দেখ কেমন লাগে। কিন্তু যতই নিজেকে বোঝাতে চাইছে, বুকের ভিতর চাপটা ততই বাড়ছে। সারোয়ার খান শান্ত গলায় বললেন, এইসব বিষয়ে সবার আগে সায়রের মতামত নেওয়া উচিত। মমতাজ বেগম দৃঢ় কণ্ঠে বললেন, মতামত অবশ্যই নেব, কিন্তু মা হিসেবে আমি এটুকু বুঝি কোন মেয়ে আমার ছেলের জন্য ভালো হবে, আর আর আমি যেটা বলবো সেটাই সায়র মানবে। তিনি একটু থামলেন, তারপর ধীরে ধীরে বললেন, রূপসাকে আমরা অনেকদিন ধরেই দেখেছি। ওর শিক্ষা দীক্ষা, পরিবার, ব্যবহার সবকিছুই আমাদের সঙ্গে মানানসই। এমন মেয়ে সবসময় পাওয়া যায় না। সময় থাক সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ। নাজনীন সুলতানা মৃদু হেসে বললেন, আমারও মেয়েটাকে খুব ভালো লাগে। সারোয়ার খান নিঃশব্দে শুনে গেলেন সকল কথা। চাচা হিসেবে কোনো মতামত দিলেন না। মমতাজ বেগম আরো দৃঢ় গলায় বললেন, আমি চাই যত দ্রুত সম্ভব ওদের পরিবারের সঙ্গে কথা বলা হোক। শুভ কাজে দেরি করতে চাই না। এই কথাটুকু এসে যেন সরাসরি বেলার হৃদয়ে আঘাত করলো। সে ধীরে ধীরে পরোটার টুকরোটা মুখে দিল, কিন্তু গিলতে গিয়ে মনে হলো গলায় যেন কিছু কাটার মতন আটকে গেছে। পানি খেলো, তবুও কষ্টটা কমলো না। খাবারের কোনো স্বাদও সে আর অনুভব করতে পারলো না। তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বালা করছে। মনে হচ্ছে আর এক সেকেন্ড এখানে বসে থাকলে চোখের পানি হয়তো সামলাতে পারবে না। সে প্রাণপণে নিজেকে সামনে রাখলো। কারোর সামনে দুর্বল হওয়া যাবে না। কেউ যেন কিছু বুঝতে না পারে। কিন্তু অজান্তেই তার আঙুলগুলো গ্লাসের গায়ে এত শক্ত করে চেপে বসেছে যে আঙুলের গিঁটগুলো সাদা হয়ে উঠেছে। তার শ্বাস প্রশ্বাসও আগের তুলনায় ভারী হয়ে গেছে। চারপাশের সবাই এখনো স্বাভাবিকভাবেই কথা বলছে। তো তার ভিতরে ঝড়টা দেখতেও পেল না, শুধু একজন ছাড়া, সায়র। প্রথম থেকেই খুব কম কথা বলছিল। এখন তার পুরো মনোযোগটাই বেলার দিকে। সে লক্ষ্য করলো বেলা খাচ্ছে না, শুধু খাবার নাড়াচাড়া করছে। তার মুখটা অস্বাভাবিকভাবে ফ্যাকাশে। সায়রের ভুরু অদৃশ্যভাবে কুঁচকে উঠল। ও তার মনে হলো মেয়েটা কি কাঁদছে? না, সে তো মুখই তুলছে না। তবুও কেন জানি তার মনে হচ্ছে বেলা নিজের ভিতরে ভেঙে পড়ছে। অদ্ভুত এক অস্থিরতা ধীরে ধীরে সায়রের বুকে জমতে শুরু করলো। মমতাজ বেগমের প্রতিটা কথার পরই সে একবার করে বেলার দিকে তাকাচ্ছিল। আর প্রতিবারই আগের চেয়েও বেলার বেশি নিস্তেজ লাগছিল। তবে সে যা ভেবেছিল তাই বেলার সায়রকে পছন্দ করে, এখন সে পুরোপুরি নিশ্চিত হলো। হঠাৎ বেলা খুব ধীরে গ্লাসটা নামিয়ে রাখলো। নিজেকে সামলে ঠোঁটের কোণে খুব হালকা একটা হাসি আনার চেষ্টা করলো। এই হাসিটা এতটাই কৃত্রিম ছিল যে বাইরে থেকে না বোঝা গেলেও সায়রের চোখ এড়ালো না। খুব আস্তে বলল, আমি কলেজে যাচ্ছি। নাজনীন সুলতানা বিস্মিত হয়ে বললেন, এই তো সবে বসেছিস, এতটুকু খেয়ে কি যাবি মা? আর সায়র তো যাচ্ছে, ওর সঙ্গেই যা। তুই একা গেলে আমি চিন্তায় থাকি। বেলা মাথা নেড়ে বলে, খিদে নেই, পরে কিছু খেয়ে নেব। আমি রিক্সায় চলে যাব, বাইকে আমি ঠিক মতো বসতে পারি না। তোর কি খারাপ লাগে নাকি? খিদে নেই কেন? বেলা এক মুহূর্ত থেমে খুব আস্তে বলে, না আমি ঠিক আছি। মিথ্যাটা উচ্চারণ করতে বুকের ভিতরটা আরো মোচড় দিয়ে উঠলো। সে ঠিক নেই, একদমই ভালো নেই। কিন্তু সেটা বলার কি এই মুহূর্তে তার মানুষ আছে? সে দ্রুত ব্যাগটা কাঁধে তুলে নিল। কারো দিকে তাকালো না, বিশেষ করে সায়রের দিকে না। কারণ সে জানে সেই চোখ দুটোর দিকে যদি তাকায়, এতক্ষণ ধরে আটকে রাখা পানি আর আটকে থাকবে না। ধীর পায়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেল বেলা। সায়রের চোখ দরজার দিকে স্থির হয়ে রইল। যতক্ষণ না বেলা চোখের আড়াল হলো, ততক্ষণ সে একবারও অন্যদিকে তাকালো না। সারোয়ার খান সায়রের উদ্দেশ্যে বলল, সায়র, তোর কি মতামত? সায়র তড়িঘড়ি করে উঠে বলল, কলেজ থেকে ফিরে তারপর এই বিষয়ে কথা বলবো। আমি যাই কেমন? না হলে বেলা একা একা চলে যাবে। আজকালকার যুগে তো জানোই মেয়েদের জন্য কতটা রিস্ক রাস্তাঘাটে। মেয়েটা কেমন ঘাত তেরা জানোই তো। যদি পারি আমার সঙ্গেই বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাব, দেখি যদি রাস্তায় পাই। শেষ কথাটা বলে আর এক মুহূর্ত
মতো দেরি না করে বাইকের চাবিটা হাতে তুলে বেরিয়ে গেল সায়ন। আচ্ছা, আপনারা গল্প অনেকেই শুনছেন কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছেন না। প্লিজ 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 লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।